এখন বেঁচে গেলি আল্লাহর নির্দেশে, কিন্তু তোদের আমি ছাড়বো না। এটা দেখে দুজন ভয় পেয়ে যাই। আর রবিনের এই অবস্থা, পুকুরের মধ্য থেকে কে যেন বলে উঠল, কিরে তোরা কই যাস? তোরা দুজনেই না সোনার নৌকা নিবি? শুনছো ভুতুড়ে কাহিনীর নতুন একটি এপিসোড। গল্প উচ্চারণে আমি সঞ্জয়। রোজকার মতো ভুতুড়ে কাহিনীতে আজও তোমাদের জন্য নতুন একটি সত্য ঘটনা। তো চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের ঘটনা। এই কাহিনীটি ঘটেছে এই তো গত কুরবানি ঈদের পরে। আমাদের ইয়াং পোলাপানদের আড্ডাখানা ষাটমোহর অগ্রণী ব্যাংকের পিছনে একটু ফাঁকা জায়গা জমি, পাশেই একটা পুকুর, আর তারই আশেপাশে সব হিন্দুদের বসবাস। আর এই ফাঁকা জায়গাতেই সুখ চাঁদের দোকান অবস্থিত। সবাই জানে যে হিন্দুদের বসবাস স্থানে নাকি এটা ওটা ঘটে থাকে, বা আজকাল আমরা লোকমুখে শুনে থাকি। কিন্তু আমরা সবাই তো ইয়ং প্লাবান, আমাদের মধ্যে এই জায়গায় সব সময় দেখা যেত। মাঝে মধ্যে আমাদের পাশের গ্রামের রবিন ভাই ও এই জায়গায় আসতো। আমাদের কাজ কাম নাই, তাই সারাটা দিন এই সুখচাঁদের চায়ের দোকানে বসে চা খেয়েই সময় কাটাই। ঈদ চলে গেছে, তারপরও আমাদের ঈদ কখনোই ফুরায় না। তো একদিন এই জায়গায় উল্লেখিত নামের সবাই বেঞ্চে বসে গল্প করছি। তো রবিন আর হারুন ভাই কোথা থেকে যেন বাইক নিয়ে হাঁপাতে হাঁপাতে আসলো আমাদের কাছে। এসেই সুখচাঁদ কাকাকে বলছে, ও কাকা তাড়াতাড়ি এক মগ পানি দিয়ে যাও, কলজে যায় যায় অবস্থা। আমরা সবাই দেখে বললাম, কি হয়েছে? সুখচাঁদ কাকা পানি নিয়ে এসে বলতেছে, কিরে রবিন, কোন স্যারির বাড়ি থেকে আসলি এই ভরা সন্ধ্যাবেলা? হারুন ভাই বলল, আরে কিছু না কাকা, আপনি যান, সবার জন্য চা বানান। সুখচাঁদ কাকা সেখান থেকে চলে গেল চা বানাতে। বকুল ভাই জিজ্ঞাসা করলো, রবিন ভাই তো কথাই বলতে পারছে না। সুমন ভাই বলল, কি রে হারুন, কি হয়েছে? তখন হারুন ভাই বলতেছে আর ঘামছে। আমি বললাম, ভাই ঘামতেছেন কেন? ভূত দেখেছেন নাকি? বলল, হ্যাঁ হবে হয়তো। সবাই হাসাহাসি করতে লাগলাম। ভূতের কথা শুনে শাকিল বাসায় চলে গেল। তারপরে রবিন ভাইয়ের অবস্থা দেখে হাসি থামালাম সবাই। পরে হারুন ভাই বলতেছে, তাহলে শোনো, বাসা থেকে আমি আর রবিন বাইক নিয়ে এখানে আসার জন্য বের হলাম। আসতেছে খুব ধীরে ধীরে। তখন বিকাল 5:17 বোয়ালমারি এর মাঝ ব্রিজে এসে বাইক যেন আর চলে না। এখন কি করি? টাঙ্কি ঝাঁকিয়ে দেখি তেল আছে, তবুও চলছে না। প্লাগটাও ঠিক আছে, তবুও বিদ্যুৎ তৈরি হয় না। দেখতে দেখতে সন্ধ্যার আজান দিয়ে দিল, আর তখনই প্যাডেল মারতেই বাইক স্টার্ট নিল। আমি রবিনকে বললাম বাইকে উঠতে, আর তখনই এক
অজানা অচেনা কি অদ্ভুত বিশ্রী চেহারার একজন এসে বলল, এখন বেঁচে গেলি আল্লাহর নির্দেশে, কিন্তু তোদের আমি ছাড়বো না। এটা দেখে দুজন ভয় পেয়ে যায়। আর রবিনের এই অবস্থা। বকুল ভাই বলল, আচ্ছা বুঝলাম তোমাদের আজ বাড়ি যাবার দরকার নেই, তোমরা আজ আমাদের বাসাতেই থাকবা। এই বলে উঠতেই গিয়াস ভাই বলে, কিরে বকুল, তোদের বাসায় না রাত্রে কে যেন ঢিল ছোড়ে? বকুল ভাই বলে, এমনিতেই দুজন ভয় পেয়েছে, আর তুই থামতো। গিয়াস ভাই আর সুজন ভাই বলল, সত্যি কথাই তো। এদিকে সুখসাদ কাকার চা বানানো শেষ। কাকা এসে বলল, কিরে সবাই যে ভূত নিয়ে মজা করছিস, তা তোরা কি জানিস এই পুকুর পাড়ের কাহিনী? আমরা কেউ শুনতে চাইলাম না। এদিকে ফট করে মিলন বলে ফেলল, বলেন কাকা, আমি আর আতিক শুনবো। আমরা বাধা দিলেও কাকা বলতে লাগলো, তখন 1980 সাল, তোদের অনেকেরই জন্ম হয়নি তখন। এই পুকুর আর তখন হিন্দুদের এই সকল জায়গা ছিল। একদিন এই পুকুরে সোনার নৌকা ভেসে ওঠে। হিন্দুরা সহ মুসলমানরাও নৌকা ধরতে গেলে সবাইকেই তলিয়ে নিয়ে যায়। তার পরের দিনটা সবাই এই এলাকা ছেড়েই চলে যায়। গল্প বলতে বলতে রাত 11:30 বেজে গেল। কাকা বলল, তোরা কি থাকবি নাকি আমি বাসায় যাব? বলে কাকা চলে গেল। আর বলে গেল, সবাই চলে যা, অনেক রাত হয়েছে। সুমন ভাই কাকার সাথে চলে গেল। গিয়াস ভাই আর সুজন ভাই একসাথে চলে গেল। বকুল ভাই, রবিন ভাই আর হারুন ভাই বকুল ভাইদের বাসায় থাকবে, তাই তারাও চলে যাবে। আমার আর মিলনকে 0 পয়েন্ট যেতে হবে। আমি বাসা ভাড়া থাকি তো। আমি আর মিলন ভাবছি, ইস, সোনার নৌকাটা যদি পেতাম। তাই বসে রইলাম বকুল ভাই, রবিন, হারুন ভাইকে বাসায় নিয়ে যাওয়ার সময় রুচি হোটেলের সামনে যেতেই দমকা হাওয়া বয়ে যেতে লাগলো। রবিন ভাই চিৎকার দিয়ে দিল। আমি আর মিলন সেখানে যাবার আগেই পুকুরের মধ্য থেকে কে যেন বলে উঠল, কিরে তোরা কই যাস? তোরা দুজনেই না সোনার নৌকা নিবি? আমি আর মিলন থমকে দাঁড়ালাম। ওইদিকে আর কোনো সাড়া শব্দ পেলাম না। তাই পুকুর পাড়ে দুজন দাঁড়িয়ে রইলাম আর বললাম, কোথায় আর কে তুমি? ভেবেছ গল্প শুনিয়ে কি আমরা ভয় পেয়েছি? যদি ভাবো তবে তুমি ভুল। আমাদের ভয় দেখাতে পুকুরের অপর প্রান্তে তাকাতেই দেখি এক দল ঘোড়া এদিকে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের পা নেই। মিলনকে বললাম, মিলন তুই বসে তো। আমি আর মিলন বসে পড়লাম আর বললাম, ওকে দেখি, ভয় দেখানোর জন্য আর কি করতে পারো দেখি। আকাশ থেকে বৃষ্টি পড়ছে, পানিতে চারিদিকে খুব ঝড় হচ্ছে, কিন্তু আমাদের গা ভিজছে না। পরে দেখি এক ড্রাগন এসে আমাদের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। সে পুকুরের মধ্যে তাকিয়ে দেখি গল্পের সোনার নৌকা।
মিলন ধরতে যেতে চাইলে আমি বাধা দিলাম। মিলন আমায় ধাক্কা দিল। মিলনকে আমি চাপটেই ধরি। সে আমার বাধা আর পেরুতে পারে না। পুকুর থেকে আমায় উদ্দেশ্য করে বলে, কি রে প্রেম কুমার, ওকে বাধা দিলি কেন? ওকে আসতে দে, তোরে আমি সুন্দরী রমণী দিব। ওই যে পাশের পুকুরের ঘাটে স্নান করছে, যা দেখে আয়। আমি আর মিলন বললাম, চল তো দেখি। পাশের পুকুরে এক গলি দিয়ে যেতে হয়। সেখানে এক বাগান আর হিন্দুরা পূজা করে। সেই গলি দিয়ে যেতে দুই পাশের ইট যেন আমাদের আটকিয়ে দিল। এবার একটু ভয় পেলাম। সামনে তাকালাম, দেখি অসংখ্য রমণী স্নান করছে। আমাদের পিছন থেকে আকাশ ছোঁয়া এক ভয়ঙ্কর মানুষ এসে দাঁড়ালো। আর সামনে দেখি সবকিছু অন্য রকম হয়ে গেছে। রাত বেজে গেছে 3:30। দুজনেই এবার সত্যিই ভয় পেয়ে গেলাম। মিলনের হাতে দিয়াশলাইয়ের কাঠি ছিল। সেটা জ্বালাতেই সব থেমে গেল। পরে সুখ চাঁদের চায়ের দোকানে আসতেই আলো নিভে গেল। তখন দেখি আমাদের আশেপাশে সাপ, ব্যাঙ, বাঘ, ভালুক, সিংহ, ভয়ঙ্কর দৈত্য, আর পুকুরের মাঝখানে সোনার নৌকা। সবাই যেন আমাদের কাছে ডাকছে, কিন্তু কেউ আমাদের সামনে আসতে পারছে না। আর এভাবেই ভোরের সূর্য দেখা দিল। আমি আর মিলন সেখানেই বসেছিলাম। সুখচাঁদ কাকা সকালে এসে বলতেছে, কিরে, তোরা দুজন কি এখানেই ছিলি নাকি? বললাম, হ্যাঁ, এখানেই ছিলাম। কাকাকে রাতের সব ঘটনা বললাম। কাকা বলল, আমি আগেই জানতাম এমন কিছু হবে একটা অনেক বছর পর।